তো গাইজ, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে লু ইয়াং অন্য এক জগতে চলে গিয়েছিল। সেখানে সে ওই জগতের ফ্যাং ফ্যামিলির সঙ্গে দেখা পায়। ফ্যাং ফ্যামিলির নেতা ফ্যাং জিনঝু তাকে জানায় যে ব্লাড গোল্ড অ্যানসেস্টার চারদিকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। নিজেদের পরিবারগুলোকে রক্ষা করার জন্য লেজেন্ড সোয়ার্ড ইউসেন এবং ডার্ক রেলমের অ্যানসেস্টাররা এই পৃথিবী তৈরি করেছিলেন, যার নাম দেওয়া হয় অ্যারেবি রেলম। কিন্তু এই জগতে অসংখ্য জাতি রয়েছে। তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যানসেস্টাররা ডার্ক গ্রিন সোর্ডকে এক ধরনের সিল হিসাবে ব্যবহার করেছিল। কিন্তু এর ফলেই ডার্ক গ্রিন ধীরে ধীরে ডিমনিক অরা দ্বারা কলুষিত হয়ে যায় এবং আর কারো নিয়ন্ত্রণে থাকে না। এই কারণেই তারা অ্যারেবি রেলম থেকে বেরোতেও পারেনি। বাইরে যাওয়ার দরজা খুলতে একটি লেজেন্ড সোর্ড দরকার ছিল, কিন্তু ডার্ক গ্রিন কারো নিয়ন্ত্রণে আসছিল না। লু ইয়াং তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সবাইকে এখান থেকে বের করে নেবে, তবে তার জন্য দরকার ছিল ডিভাইন র্যাথ ব্যানার, কারণ সে যখন ডার্ক গ্রিন তুলে নেবে তখন তার জায়গায় ওই ব্যানার রেখে দেবে যাতে সিল ভেঙে না যায়। ফ্যাং জিনঝু সেই ব্যানার লু ইয়াংকে দিয়ে দেয়। লু ইয়াং তখন তাদের ব্লাড গোল্ড সোর্ড আর সোর্ড ডোমেনের বিপদের কথা বোঝাচ্ছিল। এরপর আমরা দেখি ফ্যাং জিনঝু লু ইয়াংকে বলে, এখন আমাদের এসব নিয়ে আর কিছু যায় আসে না। আমরা তো শুরু থেকেই এই জায়গায় বন্দী। যদি আমরা এখান থেকে বেরোতে না পারি তাহলে বাইরের পৃথিবী কোনোদিন দেখতেই পাবো না। আর একদিন ডার্ক গ্রিন পুরোপুরি ডিমনি করার নিয়ন্ত্রণে চলে যাবে। তখন পুরো অ্যারেবি রেলম ধ্বংস হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে মরার চেয়ে ভালো সোর্ড ডোমেনের মাটিতে লড়াই করতে করতেই মারা যাওয়া। লু ইয়াং বলে, এটা পুরোপুরি অ্যারেবি রেলমের মানুষের সিদ্ধান্ত। তারা যদি এখানে থাকতে চায় আমি কিছু বলবো না, আর যদি তারা বাইরে যেতে চায় আমি তাদের সঙ্গে নিয়ে যাব। এখন আমাকে লিন ফ্যামিলির কাছে চলো, কারণ নাইন্থ অ্যাবিসের ডিমনিক অরা ধ্বংস করতে হলে আমাকে লিন ফ্যামিলি থেকে লেজেন্ড সোর্ড ডার্ক গ্রিনের গাইডিং আর্ট শিখতে হবে, যাতে আমি ডার্ক গ্রিনকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর ফ্যাং জিনঝু লু ইয়াংকে লিন ফ্যামিলির ম্যানশনের দিকে নিয়ে যায়। ঠিক তখনই চেন ফ্যামিলির দুজন সদস্য তাদের সামনে এসে দাঁড়ায়। তাদের দেখে ফ্যাং জিনঝু অবাক হয়ে জিজ্ঞেস করে, চেন ইউক্সিং আর চেন ইউ হাই, তোমরা এখানে কি করছো? ইউক্সিং প্রশ্ন করে, তোমার সঙ্গে এই মার্শাল আর্টিস্টকে? ফ্যাং জিনঝু বলে, সে বাইরের জগৎ থেকে এসেছে, তার নাম লু ইয়াং। সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাদের অ্যারেবি রেলম থেকে বের হতে সাহায্য করবে। চেন ইউ হাই বলে, আমরা অনেক দিন ধরে বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। এখন আমাদের তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ইউক্সিং বলে, ঠিকই বলেছ, আরবি রেলমের মানুষ এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, আর আমরা তোমাকেও এই রেলম ছাড়তে দেব না। আমরা সবাই এখানেই জন্মেছি, এখানেই মরব। এই কথা বলেই তারা দুজন নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করে। ইউক্সিং লু ইয়াংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু লু ইয়াং এক আঘাতেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটি ইউক্সিং গুরুতর আহত হয়। এই দৃশ্য দেখে চেন ইউ হাই মনে মনে ভাবে, এ তো একজন ব্লেড মাস্টার, আমি কোনোভাবেই এর মোকাবিলা করতে পারবো না, এখান থেকে পালানোই ভালো। সে ফং জিনঝুকে বলে, তুমি আরবি রেলমে একজন ব্লেড মাস্টার নিয়ে এসে ভয়ানক ভুল করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে চেন ইউ হাই ইউক্সিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফং জিনঝু বলে, তাদের নিয়ে চিন্তা করো না, তুমি সামনে এগিয়ে যাও, কিছুক্ষণ পরই লিন ফ্যামিলির ম্যানশনে পৌঁছে যাবে। লু ইয়াং উড়ে সেখান থেকে চলে যায় এবং অল্প সময়েই লিন ফ্যামিলির ম্যানশনে পৌঁছে যায়। সে লিন ফ্যামিলির লিডারকে সব কথা খুলে বলে। লিডার তখন তাকে ডার্ক গ্রিনের গাইডিং আর্ট দিয়ে দেন এবং তাকে একটি আলাদা ঘরে নিয়ে যান। তিনি বলেন, তুমি ভীষণ প্রতিভাবান, আমার মনে হয় না লেজেন্ড আর ডার্ক গ্রিনের গাইডিং আর্ট শিখতে তোমার বেশি সময় লাগবে। তুমি এই ঘরেই থেকে কাল্টিভেশন সম্পন্ন করতে পারো, এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। লু ইয়াং তাকে ধন্যবাদ জানায় এবং বসে গাইডিং আর্ট কাল্টিভেট করতে শুরু করে। কিছু সময় পর চেন ফ্যামিলির ব্লেড মাস্টার চেন লি এবং তাদের 9 সোর্ড কিংস লিন ফ্যামিলিতে এসে পৌঁছায়। তাদের দেখে এক লিন ফ্যামিলি সদস্য বলে, হঠাৎ করে চেন ফ্যামিলির ব্লেড মাস্টার এখানে কেন এসেছে? আরেকজন বলে, নিশ্চয়ই কেউ চেন ফ্যামিলিকে বিরক্ত করেছে, তাই ব্লেড মাস্টার আর 9 সোর্ড কিংস এখানে এসেছে। কিন্তু কে আছে যে চেন ফ্যামিলিকে বিরক্ত করার সাহস পায়? চেন লি উচ্চস্বরে বলে, বাইরের জগতের ব্লেড মাস্টার কোথায়? আমার তার সঙ্গে কথা আছে। তার কণ্ঠ শুনে লু ইয়াং কাল্টিভেশন বন্ধ করে দরজার কাছে আসে। সে বলে, আমি বাইরের জগতের ব্লেড মাস্টার, আমি সামনে এসেছি, বলো আমার সঙ্গে কি কথা? চেন লি বলে, আমি ভেবেছিলাম তুমি খুব শক্তিশালী ব্লেড মাস্টার হবে,
কিন্তু তুমি তো এখনো সোর্ড সোল রেলমের আর্লি স্টেজে আছো, তাই আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। 1, সারা জীবন অ্যারেবি রেলমে থেকে যাও। 2, এক্ষুনি সোর্ড ডোমেনে ফিরে যাও। যদি তুমি আমার কথা না মানো, আমি তোমাকে জীবিত ছাড়ব না। লু ইয়াং শান্ত গলায় বলে, আমি নিজের ইচ্ছায় অ্যারেবি রেলমে এসেছি, এখানে আসার জন্য তোমার অনুমতির দরকার নেই। চেন লি হুমকি দিয়ে বলে, আমি তোমাকে যাওয়ার সুযোগ দিচ্ছি, তুমি যদি এখান থেকে না যাও আর আমি আক্রমণ করি, তাহলে তুমি পঙ্গু হয়ে যাবে এবং সারা জীবন এখানেই পড়ে থাকবে। লু ইয়াং হেসে বলে, তোমার মতো বোকা আমাকে পঙ্গু করবে এই কথা ভেবলেই আমার হাসি পায়। দুঃখের বিষয়, তুমি আমার মোকাবিলা করার যোগ্য নও। এতে চেন লি ভীষণ রেগে যায়। সে নিজের শক্তিশালী স্ট্যান্স ফোর্স দিয়ে আক্রমণ করে, কিন্তু লু ইয়াং খুব সহজেই তা এড়িয়ে যায়। এরপর সে নিজের লেজেন্ড ইনসিগনিয়া আর তাও শেন ব্যবহার করে একটি ফরমেশন অ্যাক্টিভেট করে। সেই শক্তির চাপে চেন লি পিছিয়ে যায়। তাও শেন দেখে চেন লি আর লিন ফ্যামিলির লিডার দুজনেই হতবাক হয়ে যায়। চেন লি বলে, তোমার কাছে লেজেন্ডারি ডিভাইন আর্টিফ্যাক্ট তাও শেন আছে? শেষ পর্যন্ত তুমি আসলে কে? লু ইয়াং শান্তভাবে বলে, আমি সোর্ড ডোমেনের ওয়েস্ট ডোমেন। আমি লু ফ্যামিলির একজন সদস্য। আমি একজন হেভেনলি চাইল্ড এবং সোর্ড গডের বংশধর, যাকে ইয়াং সোর্ড চাইল্ড নামে ডাকা হয়। এই সব শোনার পরেও কি তুমি আমাকে অ্যারেবি রেলমের মানুষদের এখান থেকে বের করে নিয়ে যেতে আটকাবে? এই কথা শুনে চেন লি ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ বলে, আপনি এমন কথা কেন বলছেন? আপনার আদেশ অমান্য করার মতো সাহস আমার নেই। আপনি যা বলবেন তাই হবে, আর আমি সব সময় আপনার পক্ষেই থাকব। এ কথা শুনে লু ইয়াং সেখান থেকে চলে যায় এবং সেই এনশেন্ট রুন কেভে পৌঁছে যায়। কেভটি দেখে লু ইয়াং বলে, এটাই সেই কেভ যার কথা ডেড আমাকে বলেছিল। হঠাৎ করেই তাও শেন নিজে থেকেই সক্রিয় হয়ে যায় এবং লু ইয়াংকে কেভের ভেতরের দিকে নিয়ে যায়। সেখানে সে ঠিক সেই ফ্রুট ট্রিটি দেখতে পায় যার কথা লু সাংতং তাকে বলেছিল। ওটা দেখে লু ইয়াং বলে, ডার্ক ক্রিন এখন একটি ডিমানে পরিণত হয়েছে। একে নিয়ন্ত্রণ করা আর সহজ হবে না। এই ফল খেলে আমার কাল্টিভেশন আর পাওয়ার বাড়বে, আর তখন ডার্ক ক্রিনকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হবে। লু ইয়াং একটি ফ্রুট তুলে খেয়ে ফেলে এবং বসে কাল্টিভেশন শুরু করে। টানা 3 দিন কাল্টিভেশন করার পর তার শক্তি বেড়ে যায়। এরপর সে কেভের ভেতরে আরও এগিয়ে যায়। কিছুটা এগোতেই তাও শেন নিজে থেকেই সক্রিয় হয়ে তার আগের অবস্থানে ফিরে যায়, যেখানে সে বহু বছর আগে অবস্থান করত। লু ইয়াং একটি দেওয়ালে কিছু স্পেস লক্ষ্য করে। সেগুলো দেখে সে বলে, সম্ভবত এই কেভের ভেতরে এনশিয়েন্ট সোর্ড গডের মার্শাল আর্টস শেখার কোনো পদ্ধতি লুকিয়ে আছে। সে ওই স্পেসগুলো স্পর্শ করতেই সেখানে একটি ডোর খুলে যায়, আর তাও শেন আবার লু ইয়াংয়ের শরীরের ভেতরে ফিরে আসে। লু ইয়াং সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখে সেখানে ডার্ক ক্রিন রয়েছে। চারদিক থেকে ঘিরে আছে ভয়ঙ্কর ডেমনিক এনার্জি। সে এগিয়ে গিয়ে ডার্ক ক্রিনকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ এক তীব্র প্রতিঘাত লাগে। লু ইয়াং বলে, 9th অ্যাবিসের ডেমনিক অরা ভীষণ শক্তিশালী। হঠাৎ করে পাশের একটি দেওয়ালে কিছু স্পেলস সক্রিয় হয়ে ওঠে। সেগুলো দেখে লু ইয়াং বলে, এ তো এনশিয়েন্ট সোর্ড গডের মার্শাল আর্টস শেখার পদ্ধতি। ঠিক তখনই ডার্ক ক্রিন লু ইয়াংয়ের উপর আক্রমণ করে। আঘাতে লু ইয়াং পিছিয়ে যায়। ডার্ক ক্রিন আবার আক্রমণ করতে এলে লু ইয়াং নিজের সোর্ড বের করে তার সঙ্গে লড়াই শুরু করে। ডার্ক ক্রিন একটি ভয়ঙ্কর শক্তিশালী আঘাত চালাতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাও শেন সামনে এসে লু ইয়াংকে পিছিয়ে নিয়ে তাকে রক্ষা করে। কিছুক্ষণ পর ডার্ক ক্রিন লু ইয়াংয়ের সামনে এসে থেমে যায় এবং ধীরে ধীরে আবার নিজের আগের জায়গায় ফিরে যায়। এই দৃশ্য দেখে লু ইয়াং বলে, সম্ভবত ডার্ক ক্রিন একটি নির্দিষ্ট রেঞ্জের ভেতরেই আক্রমণ করতে পারে, আর বর্তমান শক্তি দিয়ে আমি এখনও একে নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য আমাকে পরিকল্পনা করেই সামনে এগোতে হবে। এরপর লু ইয়াং তাও শেনের অবস্থানের কাছে গিয়ে বসে আবার কাল্টিভেশন শুরু করে। এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। তো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লু ইয়াং ফ্যাং জিনজোর সঙ্গে লিন ফ্যামিলির দিকে যাচ্ছিল, কিন্তু পথে চ্যান ফ্যামিলির 2জন মেম্বার এসে তাদের আটকে দেয়। তখন লু ইয়াং তাদের মেরে তাড়িয়ে দেয়। এরপর লু ইয়াং লিন ফ্যামিলির লিডারের কাছে যায়। তারা তাকে ডার্ক গ্রিনের গাইডিং আর্ট দেয়। লু ইয়াং সেই আর্ট কাল্টিভেট করছিল। ঠিক তখনই চ্যান ফ্যামিলির ব্লেড মাস্টার চ্যান লি সেখানে এসে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে।
কিন্তু লু ইয়াংয়ের কাছে ওশেন সোয়ার্ড দেখে সে ভয় পেয়ে যায় এবং হাল ছেড়ে দেয়। তারপর লু ইয়াং অ্যাশ কেভে প্রবেশ করে। সেখানে সে এনশিয়েন্ট সোয়ার্ড গডের মার্শাল আর্টস খুঁজে পায়, যার সাহায্যে সে ডার্ক গ্রিন সোয়ার্ডের কেভে পৌঁছায়। কিন্তু ডার্ক গ্রিন সোয়ার্ড তখন ডিমনি করার নিয়ন্ত্রণে ছিল, যার ফলে সেটি লু ইয়াংয়ের ওপর আক্রমণ করে। ঠিক সেই সময় তাও শ্যান সোয়ার্ড তাকে বাঁচিয়ে নেয়। তখন লু ইয়াং বুঝে যায় নিজের বর্তমান শক্তি দিয়ে সে ডার্ক গ্রিন সোয়ার্ডের ডিমনি করা নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই সে তাও শ্যান সোয়ার্ডের সামনে বসে কাল্টিভেশন শুরু করে। এখন আমরা দেখি লু ইয়াং ধ্যান করে কাল্টিভেশন করছে। কিছু সময় পর তার কাল্টিভেশন শেষ হয়। সে মনে মনে ভাবে, আমার হাতে লেজেন্ড সোয়ার্ড তাও শ্যান আছে ঠিকই, কিন্তু তবুও আমার মনে হচ্ছে না যে আমি ডার্ক গ্রিনকে হারাতে পারব। ডার্ক গ্রিনের ডিমনি করা দমন করতে হলে আমাকে নিজের স্ট্রেংথ আরও বাড়াতে হবে, আর তার জন্য আমাকে আরও কাল্টিভেশন করতে হবে। তবেই আমি ডার্ক গ্রিনকে কন্ট্রোল করতে পারব। এরপর লু ইয়াং নিজের তাও শ্যান সোয়ার্ড অ্যাক্টিভ করে। সে বলে, এই জায়গার সোয়ার্ড এনার্জি খুবই দুর্বল। এত অল্প সময়ে এখানে আমার কাল্টিভেশন বাড়ানো অসম্ভব। কিন্তু যদি আমি এনশিয়েন্ট সোয়ার্ড গডের সোয়ার্ড আর্টে পারদর্শী হয়ে সেটা নিজের সোয়ার্ড আর্টের সঙ্গে কম্বাইন করতে পারি, তাহলে আমার পাওয়ার অনেক বেড়ে যাবে। তখন হয়তো আমি ডার্ক গ্রিনের ডিমনি করা দমন করে সেটাকে কন্ট্রোল করতে পারব। সে তাও শ্যান সোয়ার্ড অ্যাক্টিভ করে এনশিয়েন্ট সোয়ার্ড গডের সোয়ার্ড আর্ট শেখার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তাও শ্যান সোয়ার্ড পিছিয়ে যায়। তখন লু ইয়াং বুঝে যায়, এই স্ট্রেংথ নিয়ে আমি এনশিয়েন্ট সোয়ার্ড গডের সোয়ার্ড আর্টও শিখতে পারবো না। সেটার জন্য আমাকে নিজের কাল্টিভেশন আরও বাড়াতে হবে। এরপর লু ইয়াং নিজের তাও শ্যান সোয়ার্ড অ্যাক্টিভ রেখেই আবার কাল্টিভেশন শুরু করে, যাতে সে লেজেন্ড সোয়ার্ডের সোয়ার্ড এনার্জি পেতে থাকে। সে দিন-রাত একটানা কাল্টিভেশন করতে থাকে। মাঝে মধ্যে নিজের পজিশন বদলাতে থাকে, যাতে আরও বেশি সোয়ার্ড এনার্জি সংগ্রহ করতে পারে এবং কাল্টিভেশন দ্রুত শেষ করতে পারে। এভাবেই 3 বছর কেটে যায়। 3 বছর পর তার কাল্টিভেশন সম্পূর্ণ হয়। এই দীর্ঘ কাল্টিভেশনের ফলে সে 2টি নতুন সোর্ড স্কিল তৈরি করে। প্রথমটি ড্র্যাগন টাইগার সোর্ড সিল স্কিল, দ্বিতীয়টি চিয়ান কুন সোর্ড স্কিল। সে নিজের নতুন স্কিল দিয়ে আক্রমণ করে আর চারপাশে ধুলোর ঝড় উঠে যায়। লু ইয়াং বলে, এখানে কাল্টিভেশন করতে করতে আমার 3 বছর কেটে গেছে। এখন আমি সোর্ড আর্ট রেলমের মিড লেভেলে পৌঁছে গেছি। আমি ড্র্যাগন টাইগার সোর্ড সিল স্কিল আর চিয়ান কুন সোর্ড স্কিল দুটোতেই পারদর্শী হয়ে গেছি। এই সোর্ড স্কিলগুলোর সঙ্গে আমি এখন অনেক বেশি শক্তিশালী। আমার মনে হয় এবার আমি ডার্ক গ্রিনের সঙ্গে দ্বিতীয় ব্যাটল করতে পারবো। এরপর লু ইয়াং নিজের লেজেন্ড সোর্ড তাও শান হাতে নিয়ে ডার্ক গ্রিন সোর্ডের কেভে প্রবেশ করে। ডার্ক গ্রিন সোর্ড তার উপর শক্তিশালী ফোর্স দিয়ে আক্রমণ চালায়, কিন্তু লু ইয়াং নিজের তাও শান সোর্ডের স্ল্যাশ ব্যবহার করে সেই আক্রমণ ব্যর্থ করে দেয়। তার আঘাতে ডার্ক গ্রিন সোর্ড নিজের জায়গা থেকে সরে যায়। লু ইয়াং বলে, আগে আমি দুর্বল ছিলাম, তাই তোমার ফাঁদে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি শক্তিশালী হয়ে গেছি। তুমি একা আমাকে আর হারাতে পারবে না। সে নিজের ড্র্যাগন টাইগার সোর্ড সিল স্কিল দিয়ে আক্রমণ করে। এতে ডার্ক গ্রিন পিছিয়ে যেতে বাধ্য হয়। এতে লু ইয়াং খুব খুশি হয়ে যায় এবং নিজের সোর্ড স্ল্যাশ দিয়ে আবার আক্রমণ চালায়। ডার্ক গ্রিন সোর্ড একসঙ্গে একাধিক সোর্ড ফোর্স দিয়ে পাল্টা আক্রমণ করে, কিন্তু লু ইয়াং নিজের তাও শানের সাহায্যে সেগুলো দূরে সরিয়ে দেয় এবং এক আঘাতেই ডার্ক গ্রিন সোর্ডকেও অনেক দূরে ছিটকে দেয়। এতে ডার্ক গ্রিন সোর্ড আরও বেশি এগ্রেসিভ হয়ে ওঠে। এটা দেখে লু ইয়াং ভাবে, ডার্ক গ্রিন সোর্ড এত অদ্ভুতভাবে আচরণ করছে কেন? মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে এর সঙ্গে কিছু করেছে। এই কারণেই হয়তো এর স্পিড এত বেড়ে গেছে। এরপর লু ইয়াং নিজের ড্র্যাগন আর টাইগারের শক্তিশালী এনার্জি একত্র করে চিয়ান কুনের সাহায্যে আক্রমণ চালায়, কিন্তু ডার্ক গ্রিন সোর্ড সরে গিয়ে সেই আক্রমণ এড়িয়ে যায়। হঠাৎ করেই ডার্ক গ্রিন সোর্ড সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লু ইয়াং বলে, এবার তুমি আর পালাতে পারবে না। সে নিজের ম্যাজিক ব্যবহার করে ডার্ক গ্রিন সোর্ডকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনে এবং তার উপর সিলিং ম্যাজিক প্রয়োগ করে। ঠিক তখনই ডার্ক গ্রিন সোর্ডের ভেতর থেকে একটি ডিমন স্কাল বেরিয়ে আসে। সে বলে, তুমি মাত্রই সোর্ড আর্ট রেলমের মিড লেভেলে পৌঁছেছ, অথচ তোমার স্ট্রেংথ এতটাই শক্তিশালী। মনে হচ্ছে তুমি এই জগতের এক রেয়ার জিনিয়াস। লু ইয়াং জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি কে, আর তুমি ডার্ক গ্রিন সোর্ডের ভেতরে কি করছো? ডিমন স্কাল জোরে জোরে হাসতে থাকে। সে বলে,
তুমি জিনিয়াস হতে পারো, কিন্তু তুমিও এখনো 9th অ্যাবেসের ভেতরেই আটকে আছো। তুমি এখনো হেভেনে যেতে পারোনি। তুমি এখনো একজন মর্টাল, তাই আমার নাম জানার যোগ্যতা তোমার হয়নি। কিন্তু তুমি আমাকে এই সোর্ডের ভেতর থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছো। তাই তোমার ভালো মৃত্যুর জন্য আমি নিজের পরিচয় দিয়ে দিচ্ছি। আমি ডেভিল অ্যাবিসের লর্ড। তারপর সে হুমকি দিয়ে বলে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তেই এখান থেকে চলে যাও। যদি এখানে থেকে আমার সঙ্গে ফাইট করার ভুল করো তাহলে আমি তোমাকে এমন যন্ত্রণা দেব যা মৃত্যুর পরেও তোমাকে তাড়া করবে। এই কথা শুনে লুইয়াং মনে মনে ভাবে, আমি এর আগে কখনো ডেভিল অ্যাবিসের নাম শুনিনি আর এখনও এর পাওয়ার সম্পর্কে কিছুই জানি না। তারপর লুইয়াং বলে, তুমি কে সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এই মুহূর্তেই ডার্ক গ্রিন সোর্ডের ভেতর থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেব। ভেবো না আমি মজা করছি, আমি পুরোপুরি সিরিয়াস। তাই তাড়াতাড়ি ডার্ক সোর্ড ছেড়ে বেরিয়ে এসো। এই কথা শুনে ডেভিল লর্ড আবার হাসতে থাকে। সে বলে, আমি যদি নিজের আসল রূপে থাকতাম তাহলে তুমি এসব কথা বলার সাহসই করতে না। আমার আসল রূপের সামনে তুমি একটা পোকামাকড়ের মতো দুর্বল, তাই অত ঘামান্ড করো না, চুপচাপ এখান থেকে চলে যাও। লুইয়াং জবাব দেয়, যদি তুমি সত্যিই এত শক্তিশালী হতে তাহলে ডার্ক সোর্ডের ভেতরে লুকিয়ে থাকতে না, আর আমার কাছে এইসব ফালতু কথা বলার সময় নেই। আমি দ্রুতই, সে বলে, তোমাকে মেরে সব কিছুর শেষ করতে চাই। এই কথা বলে সে তার তাও সোর্ড অ্যাক্টিভেট করে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু ডেভিল লর্ড সঙ্গে সঙ্গে একটি পাওয়ার ব্যারিয়ার তৈরি করে তার আক্রমণ ঠেকিয়ে দেয়। তখন লুইয়াং তার কিয়ানকুন সোর্ড স্কিল ব্যবহার করে একটি ভয়ঙ্কর আঘাত করে, যার ফলে কিছুক্ষণের জন্য ডেভিল লর্ডের উইল সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু অল্প সময়ের মধ্যেই সে আবার ফিরে আসে। সে বলে, তুমি সত্যিই শক্তিশালী, কিন্তু দুঃখের বিষয়ে তুমি আমার মোকাবিলা করতে পারবে না। যত চেষ্টাই করো না কেন, তুমি আমার এই উইলের কনশাসনেসকে হারাতে পারবে না। 1000টা আক্রমণেও আমার কিছু হবে না। আমার সামনে তুমি একেবারে পোকামাকড়ের মতো, যাকে আমি যে কোনো সময় পিষে ফেলতে পারি। লুইয়াং বলে, যদি তাই হয় তাহলে আমি দেখতে চাই তুমি কতটা শক্তিশালী আর কতক্ষণ আমার আক্রমণ সহ্য করতে পারো। সে তার লেজেন্ড সোর্ড তাওসেন অ্যাক্টিভেট করে টানা আক্রমণ শুরু করে, কিন্তু ডেভিল লর্ড নিজের সামনে শক্তিশালী একটি পাওয়ার ব্যারিয়ার তৈরি করে রাখে, যার ফলে আঘাতগুলো তার ওপর কোনো প্রভাবই ফেলতে পারে না। অনেকক্ষণ আক্রমণ চলার পরও ডেভিল লর্ডের কিছু হয় না, বরং এত আক্রমণ করতে করতে লুইয়াং নিজেই ক্লান্ত হয়ে পড়ে এবং ডার্ক সোর্ড থেকে সরে আসে। সে ভাবে, শেষ পর্যন্ত ও এত শক্তিশালী হলো কিভাবে? আমার কোনো আক্রমণই কেন ওর ওপর কাজ করছে না? যদি এমনই চলতে থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। ভাবতে ভাবতে তার একটা আইডিয়া আসে। সে বলে, যদি আমি ফেইলিন সোর্ড গডের সোর্ড আর্টেও পুরো দক্ষতা অর্জন করতে পারি তাহলে ডার্ক সোর্ডকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর লুইয়াং বসে কাল্টিভেশন শুরু করে। কিছু সময় পর আবার ডেভিল লর্ডের সঙ্গে লড়াই করতে যায়, তারপর ফিরে এসে আবার কাল্টিভেশন করে। এভাবেই সে 6 মাস ধরে কাল্টিভেশন আর যুদ্ধ চালিয়ে যায়। 6 মাস পরের দৃশ্যে দেখা যায় লুইয়াং আবার ডার্ক সোর্ড কেভে ঢুকে পড়েছে। তাকে দেখে ডেভিল লর্ড ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, এই সব করতে করতে 6 মাস কেটে গেছে, তবুও তুমি এখান থেকে চলে যাওনি কেন? লুইয়াং শান্ত গলায় বলে, আমি আগেই বলেছি, ডার্ক সোর্ড না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না, বরং এই জায়গা তোমাকেই ছেড়ে যেতে হবে। এই কথা শুনে ডেভিল লর্ড হেসে ওঠে। সে বলে, আমার সামনে তোমার সব চেষ্টা ব্যর্থ হবে, তুমি কিছুই করতে পারবে না। এখনো সময় আছে, প্রাণ বাঁচাতে এখান থেকে পালিয়ে যাও। লুইয়াং তার সোর্ড স্ল্যাশ দিয়ে আক্রমণ করলে ডেভিল লর্ড সঙ্গে সঙ্গে ডার্ক সোর্ড অ্যাক্টিভেট করে নিজের ডিমন ড্র্যাগন দিয়ে পাল্টা আক্রমণ করে। প্রচণ্ড বিস্ফোরণ হয়, যার ধাক্কায় ডেভিল লর্ড পিছিয়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণায় পড়ে। সে অবাক হয়ে বলে, তোমার কাল্টিভেশন তো বাড়েনি, তবু তুমি এত শক্তিশালী হলে কিভাবে? বলো, তুমি কোন টেকনিক প্র্যাকটিস করছো? এটা আসলে কোন সোর্ড স্কিল? লুইয়াং বলে, ড্র্যাগন টাইগার সোর্ড সিল স্কিল আর খিয়েন কুং সোর্ড স্কিল, এই দুটোই আমি নিজে তৈরি করেছি। যদি এগুলোতে তোমার ভয় লাগে তাহলে আমি তোমাকে আরও বেশি যন্ত্রণা দেব। এই কথা বলে সে 2টা স্কিল একসাথে মিলিয়ে আক্রমণ চালায়। ডেভিল লর্ড নিজের পুরো শরীর অ্যাক্টিভেট করে ডার্ক সোর্ড দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করে, কিন্তু লুইয়াংয়ের আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে ডেভিল লর্ডের বডি ভেঙে পড়ে এবং সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে। সে আবার ডার্ক সোর্ডের ভেতরে ঢুকে যায় এবং বলে, আমার পথে বাধা দিয়ে তুমি ভয়ঙ্কর ভুল করেছ, আমি অবশ্যই তোমাকে এর শাস্তি দেব।
এই কথা বলেই সে ডার্ক সোর্ডের সাহায্যে মাটির নিচে নেমে যায়, যেখানে রয়েছে ডেভিল অ্যাবেস। তৎক্ষণাৎ লুইয়াং সেখানে ডিভাইন রাথ ব্যানার স্থাপন করে দেয়। এর ফলে সেই জায়গার সিল আবার বন্ধ হয়ে যায় এবং একটি শক্তিশালী ফরমেশন অ্যাক্টিভেট হয়। সে তার তাও সোর্ডকে নিজের সোর্ড হুইলে রেখে সেই ফরমেশনের ভেতরে প্রবেশ করে। এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।